স্বাগত দর্শক, পূর্বাচল রিজেন্টন সংবাদ সংলাপে সঙ্গে আছে নিরঞ্জন রায়। আছেন অ্যাডভোকেট আহমেদ আজম খান, তিনি বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার উপদেষ্টা। আমাদের সাথে আছেন ৭১ টেলিভিশনের ডিরেক্টর নিউজ জনাব সৈয়দ ইশতিয়াক রেজা। আমাদের সাথে আছেন বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় উপকমিটির সম্পাদক জনাব রাশেক রহমান। স্বাগত আপনাদের তিনজনকে। দর্শক, আমরা যদি আজকের ঘটনাবলীর দিকে তাকাই, আমরা দেখেছি গত কদিন যে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের যে শিক্ষক খুন হয়েছেন সেটি নিয়ে আলোচনা আছে জনাব এস টি ইমামের বক্তব্য নিয়ে। একই সাথে যে জিনিসটিতে সামনে আসতে চাই, আমরা বারবার যে বিষয়টিতে আতঙ্কিত হচ্ছি এবং কিছু কিছু হয়তো প্রমাণও দেখছি, সেই রকমই একটি রিপোর্ট ইনস্টিটিউট অফ ইকোনমি অ্যান্ড পিস আজকে দিয়েছেন, যেটি ডেইলি স্টারের আমরা অনলাইন সংস্করণে দেখছি। আমরা সেটিকে নিয়ে শুরু করতে চাই আলোচনা, এবং এটি বোধ করি খুবই স্বাভাবিক এবং সত্য যে বাংলাদেশ কোন গতিধারায় চলবে বা আন্তর্জাতিকভাবে আমাদের ইমেজটি বা আমাদের অবস্থানটি কেমন হচ্ছে তা নিয়ে আমাদের রাজনীতিবিদদের সিদ্ধান্ত নিতে হবে। আমাদের বাংলাদেশের পরিচয়টি স্বাধীনতার ৪৩ বছর পর কোথায় দাঁড়াবে, এই প্রশ্নের উত্তর কিন্তু রাজনীতিকরাই দিতে পারেন যদি তারা সৎভাবে পরস্পরের কাছে থাকে। সৈয়দ ইশতিয়াক রেজা, আমি আপনার কাছে আসছি। আপনি রিপোর্টটি দেখেছেন, যতক্ষণ আপনি এই রিপোর্টও করছেন, আমরা যেটুকু দেখেছি। ধন্যবাদ অঞ্জন রায়। আমি রিপোর্টটা বিকেলেরও আগে দুপুরেই দেখেছি, প্রথম আলোতে, পরে ডেইলি স্টার, পরে গুগলে গিয়ে আমি রিপোর্টটা পড়লাম পুরো রিপোর্টে। এটার নাম দিয়েছে তারা গ্লোবাল টেরোরিজম ইন্ডেক্স, ইনস্টিটিউট অফ ইকোনমিক্স এন্ড পিস। তারা ১৬২ দেশের মধ্যে বাংলাদেশকে বলেছে যে ভালনারেবল অবস্থা, ঝুঁকির মধ্যে আছে জঙ্গি তৎপরতার, এবং সেখানে বাংলাদেশের অবস্থান ২৩তম। এর বাইরে ১৩টি আলাদা ভালনারেবল ক্যাটাগরি করেছে, সেখানেও বাংলাদেশ রয়েছে এই রিপোর্টটি অনুযায়ী। এবং তারা যেটা বলছে যে পলিটিক্যাল টেরোরিজমটা গত ২০১৩-তে সারা বিশ্বে ৪৪% বেড়েছে, 44% রাইজ ইন পলিটিক্যাল টেরোরিজম। এবং এই জন্য তারা বিশেষ করে দায়ী করছে, আপনি জানেন, আইসিল, যেটা এখন আইএস বলে পরিচিত, ইসলামিক স্টেট, বোকো হারাম, আল কায়দা এবং তালিবান। এবং এখানে তারা বলছে গভর্নেন্সটা এখানে খুব ইম্পর্টেন্ট। রাষ্ট্রে যদি গভর্নেন্সটা ঠিক না থাকে যেসব দেশে, সেখানে এই ভালনারেবিলিটিটা আরো বেড়ে যায়। ঠিক এইটা হলো পার্সপেক্টিভ। এই রিপোর্টটা কিন্তু এমন এক সময় অঞ্জনরা এসছে যখন আমরা রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ঘটনাটা আপনি নিজেই বলেছেন, এবং এই রিপোর্টের শেষে আছে যে উদার মত প্রকাশের জায়গাগুলো সংকুচিত হয়ে আসছে বিভিন্ন দেশে এই ধরনের জঙ্গি মানে হুমকির কারণে এবং তৎপরতার কারণে। তো এই যে উদার মত প্রকাশের জায়গাটা আমার কাছে মনে হলো যে খুবই, আমরা জার্নালিজমের ভাষায় পেগ বলি এক ধরনের, যে কনটেক্সটের সাথে যখন মিলে যায়। তো এখানেও দেখা যায় যে রাজশাহী ইউনিভার্সিটিটা যদি আপনি দেখেন এবং এই রিপোর্টটা যদি দেখেন, তাহলে আমার কাছে মনে হচ্ছে যে অধ্যাপক শফিউল ইসলাম, যাকে সবাই লিলন নামে ডাকেন, তিনি কিন্তু একটু মানবতাবাদী লোক ছিলেন, একটু লালন ভক্ত ছিলেন, তার বাসায় বাউলের আসর বসতো। এই লোকটা কোনো এক সময় হয়তো তার মত প্রকাশ করেছিলেন, তাকে টার্গেট করে তাকে হত্যা করা হচ্ছে অত্যন্ত নৃশংসভাবে। এবং এই রিপোর্টে এমন এক সময় এসছে যখন আবার আমরা বর্ধমান কাণ্ডটার কথা আপনি জানেন, ভারতে, যেখানে জঙ্গিরা ধরা পড়েছে এবং এনআইএর লোকজন এখন বাংলাদেশে ভ্রমণ করছে। ঠিক পার্সপেক্টিভটা আমি আপনাকে বললাম। এখন দেখা যাক যে এই বাংলাদেশ সরকারের নিশ্চয়ই প্রস্তুতি আছে, বাংলাদেশের মানুষের নিশ্চয়ই প্রস্তুতি আছে, কিন্তু প্রফেসর লিলন মারা যাওয়ার পরে আপনি যদি ফেসবুক পেজের ধরনটা দেখেন, যে যারা প্রথম হত্যাকাণ্ডের দায় স্বীকার করেছে, আনসার আল ইসলাম 2, 5.5 ঘন্টার মাথায় যে পেজটি ওপেন হয়েছিল, পুরো ফেসবুক পেজটি যদি দেখবেন যে আইএস এর মতন করে তারা ডিজাইন করা, সেরকম মুখোশ এবং করা। সুতরাং আমাদেরকে কিন্তু তারা হত্যাকাণ্ডের দায় স্বীকার করেছে, তারা আরো টার্গেট গুলো ছবি দিয়েছে যে তাদেরকে মারা হবে। আমি এই মুহূর্তে নামগুলো বলছি না। আর এর পূর্বে যাদেরকে মারা হয়েছে তাদেরকেও। এবং 2004 সালে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে আপনি জানেন যে একজন অধ্যাপককে 2006 একজন অধ্যাপককে খুন করা হয়েছে, এবং তিনি কিন্তু তৃতীয়। যেটি বেশি মানে শঙ্কার কারণ, সেটি হলো আনসার আল ইসলামের দায়িত্ব স্বীকার। এবং তার ফেসবুক পেজের যদি ধরনটা দেখেন, আইএস এর মতন করে তারা সাজিয়েছে, সেরকম মুখোশ, সেরকম করে এইটা। এবং তারা বলেছে যে তারা আগামীতে আরো বেশি বাংলাদেশে এই ধরনের ঘটনা ঘটাবে, শুধু রাজশাহীতে নয়, ঢাকা সহ বিভিন্ন জায়গায়। ধন্যবাদ অ্যাডভোকেট আহমেদ আজম খান। আপনাকে অনেক ধন্যবাদ। এই ধরনের ঘটনাগুলো যখন দেখছি আন্তর্জাতিকভাবে দেশের মধ্যে, তখন আমরা রাজনীতিবিদদের কাছে কি আশা করব? আপনাকে তাকিয়ে থাকবো আপনাদের দিকে। সম্মানিত দর্শক, স্বাগতম। আমার মনে হয় যে রিপোর্টটির কথা বললেন,
আমি রিপোর্টটি এখনো পড়িনি, উনি পড়েছেন গুগল থেকে, উনি বলেছেন যে উনি অনলাইন ভার্সনে প্রিন্টে আসবে সবখানে, আগামীকালকে হয়তো সকল পত্রিকায় আসবে। 12টা বেজে গেছে, আসলে আজকেই আসবে, আজকেই আসবে, আমরা সকালে হয়তো পেয়ে যাব, তখন পড়ব। তবে এই যে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের যে শিক্ষকের ঘটনাটা, আমি নিজে বিশ্ববিদ্যালয়ে লেখাপড়া করেছি, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র ছিলাম, সেখান থেকে যেহেতু অনার্স মাস্টার্স করেছি, একজন শিক্ষকের এই ধরনের আততায়ীর হাতে মৃত্যু, এবং শুধু আততায়ী নয়, যিনি যে আততায়ী পরবর্তী সময়ে তার পরিচয়টাকে যেভাবে দেন সেটা অত্যন্ত ভয়ঙ্কর, এবং এটাকে আমি মনে করি যে শুধু ওই শিক্ষকের জন্যই যে ভয়ঙ্কর তা না, তিনি তো নিহত হয়েছেনই, সমস্ত সমাজ এবং রাষ্ট্রের জন্যও ভয়ঙ্কর। যে মানে সাধারণত যারা হত্যার সাথে জড়িত, হত্যাকারীরা পালিয়ে যাওয়ার চিন্তাই করেন, আত্মপরিচয় গোপন করেন, কিন্তু এই ক্ষেত্রে আত্মপরিচয় গোপন না করে যেভাবে তাদের দলের পরিচয় দিয়ে হত্যার দায় স্বীকার করছেন, সেটা কিন্তু অবশ্যই আমি বলবো ভয়াবহ এবং ভয়ঙ্কর। আর সেজন্যে আমি মনে করি যে রাষ্ট্রের দায়িত্বটা, কর্তব্যটা অনেক বেশি বেড়ে যায়, যে এই ধরনের হত্যাকাণ্ড বা এই ধরনের নিষিদ্ধ সংগঠন যাতে করে কোনোভাবেই আমাদের মতো গণতান্ত্রিক দেশে বাড়তে না পারে। ধন্যবাদ। এখানে আপনাকে একটি প্রশ্ন করতে চাই, আপনি চমৎকার একটি কথা বলেন, রাষ্ট্র। আমরা যেটি সচরাচর ঘটে থাকে, আমরা দেখি যে সমাজ, রাষ্ট্র, সরকার বা রাষ্ট্র সরকার এই দুটি আলাদা বিষয়, সমাজ তো থাকবেই আছে, কিন্তু আমাদের রাজনীতিতে কিন্তু রাষ্ট্র এবং সরকার মিলেমিশে যায়। কোথায় রাষ্ট্র, কত দূরে সরকার আমরা অনেক সময় বুঝি না বা আমরা বুঝতে চাই না। কিন্তু একজন রাজনীতিক হিসেবে সরকারে আজকে আওয়ামী লীগ আছে, কালকে আপনারা থাকতে পারেন, পরশুদিন আরেকটি দল থাকতে পারে, খুবই স্বাভাবিক প্রক্রিয়া থাকতে পারে, কিন্তু রাষ্ট্রটি থাকবে, বাংলাদেশ রাষ্ট্রটি থাকবে, এবং রাষ্ট্রের জন্য রাজনীতি, রাষ্ট্রের জন্য সরকার, রাষ্ট্রের জন্য আপনারা। সেক্ষেত্রে আপনারা রাজনীতিবিদরা কি কখনো ভাবছেন যে এই বিষয় নিয়ে আপনাদের জনগণকে জানানো যেমন তেমন হয়তো উভয় শিবিরের কথাবার্তা, যেমন ভারতে আমরা দেখেছি মুম্বাই অ্যাটাকের সময় বা আগে পরে রাজনীতিবিদরা কিন্তু পরস্পর বসে পড়েছেন, চরম দুই শিবির, কিন্তু এমন ভাবনা কি আপনারা ভাবছেন? খুবই চমৎকার কথা বলেছেন। এই ভাবনাগুলো আমরা দিনে দিনে আতঙ্ক বাড়ছে, এই ভাবনাগুলো আমরা ভাবতে পারছি না বলেই, এবং এই ভাবনাগুলোর কাছাকাছি আমরা এখনো যাচ্ছি না বলেই আজকে সমাজ কিন্তু অস্থির। আজকে এই বিশ্ববিদ্যালয়ের শিক্ষক এভাবে মারা যাচ্ছে, এবং আগামী দিনে একটা ভয়াবহ পরিস্থিতির আমরা আশঙ্কা করছি। এখানে আমি বলবো যে এই জায়গাটাতে সরকারের বোধোদয় হওয়া উচিত যে সমাজ যেদিকে যাচ্ছে, যে ভয়াবহ বা ভয়ঙ্কর অবস্থার দিকে যাচ্ছে, এখন সরকারের উচিত, যে কথাটা আমি বলতে চাই, যে রাষ্ট্রকে শুধু এগিয়ে নিয়ে যাওয়া না, রাষ্ট্রকে বিনির্মাণের জন্য সমাজ এবং সরকার। সেক্ষেত্রে আরেকটি প্রশ্ন করে জানাবো রাকেশ, তারপর আপনার কাছে, ধরুন সমাজ বা সরকার করছে, কিন্তু আপনারা যদি একটি শ্যাডো গভর্নমেন্ট তৈরি করে এই মুহূর্তে বলতেন যে আমরা রাজপথে আছি, আমরা সংসদে নেই বা সরকারে নেই, আমরা এমনটি আমরা হলে করতে পারি, প্রস্তাবনাও কি আমরা দেখতে পাই না? আমি আসছি ওই জায়গাটাই, আমি আসছি যে সমাজ এবং রাষ্ট্র বিনির্মাণের জন্যই কিন্তু এই মুহূর্তে না, অনেক আগের থেকেই সরকারের দায়িত্ব বর্তায় যে বিরোধী দলের সাথে, রাজপথের বিরোধী দল বলেন আর সংসদের বিরোধী দল বলেন, সংসদের বিরোধী দল যখনই উল্লেখ করবার মতো কিছু থাকে না, তখনই সংসদের বাইরের যে মূল বিরোধী দল অথবা সকল বিরোধী দল, তাদের সাথে একটা সংলাপের একটা পরিবেশ বা একটা সম্পর্ক তৈরি করা, যেটা শেষ করি আমি, যেটা বাংলাদেশের এখনো অত্যন্ত অনুপস্থিত আমরা দেখতে পাই। আরেকটা বিষয় এখানে আমি আনতে চাই, সেটা হলো যে গতকালকে আমি একটা পত্রিকায় দেখলাম, যেটা মাঝে মাঝে বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের সম্পর্কে শোনা যায়, ওনার ক্ষেত্রে এটা শোনা গেছে যে তার বাসায় একজন ছাত্রীর উপস্থিতি ছিল গত প্রায় একদিন। আমি একটু কন্টেস্ট করি, এটা সম্পূর্ণ ভুল রিপোর্টিং, এটা চরিত্র হনন, এবং আমি নিজে সাংবাদিক হয়ে আমি এই দায়িত্ব নিয়ে বলছি, এটি
অত্যন্ত মানে ইয়েলো জার্নালিজম নয়, দিস ইজ এ ব্ল্যাক জার্নালিজম। একটি পরিবারে তার একটি সন্তান আছে, সেই ছেলেটি ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়ছে, এই সাংবাদিক যে এটি লিখেছে সে একবারও চিন্তা করে নাই তার পরিবারে ঘটলে তিনি এইভাবে লিখতেন কিনা, বলতেন কিনা। অত্যন্ত অশালীন সাংবাদিকতা এটি। আচ্ছা, আমি একটু শেষ করি, আমি এই একেবারে সংক্ষিপ্তভাবে শেষ করব। এই লেখাটি সত্য কিনা সেটা আমি জানি না, আমি পড়েছি, তবে সত্য না হলেও এ ধরনের কথা কিন্তু বিশ্ববিদ্যালয়ে শিক্ষকদের সম্পর্কে নানানভাবে শোনা যায়। একদিকে বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের এদিকে স্বচ্ছতা দরকার, আরেকদিকে এই বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা, তারা তো শিক্ষক, তাদের নিশ্চয়তা রাষ্ট্র কিভাবে দেবে? ঘরে ঘরে তো আর নিশ্চয়তা দেওয়ার বিষয়টি নেই। তাহলে কি সমাজের নিশ্চয়তা থাকতে হবে, এবং সেই সমাজের নিশ্চয়তা একটু রেফারেন্স 2004 এরকম একটি ঘটনা ঘটেছে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে, 2006 এরকম একটি। ধন্যবাদ। শেষ লাইনটা বলি, এই সমাজের নিশ্চয়তার জন্যই দরকার গণতান্ত্রিক পরিবেশ এবং অবাধ চর্চা। ধন্যবাদ। রাশিক রহমান শুনছিলেন। দেখেন, এই দেশে টেরোরিজম, সন্ত্রাসবাদ, মৌলবাদিতা কোনোদিনও যাবে না। কেন জানেন? আমরা ফোকাসটা, জনাব আজম আমার সিনিয়র, রাজনীতিতে অনেক সিনিয়র, উনি বিজ্ঞ সফল আইনজীবী। প্রশ্নটা হচ্ছে যে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শফিউল ইসলাম সাহেবকে নৃশংসভাবে হত্যা করা হয়েছে, এবং যারা হত্যা করেছেন তারা আস্ফালন ধম্ব প্রকাশ করার মধ্য দিয়ে নিজেদেরকে গোপন করার কোন রকম প্রয়াস না করে তারা যে হত্যা করেছেন এই কথাটা প্রকাশিত করেছেন সমস্ত দেশ জাতির সামনে। উনি একটি পত্রিকায় একটি রিপোর্ট পড়েছেন, প্রতিদিনে অনেক রিপোর্ট আসে। এই রিপোর্টটি এখানে উল্লেখ করার মধ্য দিয়ে আমি যেটা বুঝি যে শরীফুল ইসলাম সাহেবের এই মৃত্যুর সমাধান না করে বরঞ্চ কথাটিকে অন্যদিকে প্রবাহিত করে দেওয়ার একটা টেন্ডেন্সি পরিলক্ষিত হয়। না না না, এবং সেটা এই কিন্তু কারণে আমি চেষ্টাও করি। আপনার কথা শুনে কথা বলি নাই, প্লিজ লেটস বি সিভিল, লেটস বি লজিক্যাল। আপনি লজিক্যালি রিফিউট করবেন আমাকে, কোনো অসুবিধা নেই, সম্মানের সাথে বিনয়ের সাথে আপনাকে রিকোয়েস্ট করছি। সো আজকে প্রেসিং ইস্যুটা হচ্ছে একটা প্যাটার্ন, আমাদের সামনে যারা দর্শক আছেন, আপনারা যারা আছেন, সকলের একটা প্যাটার্ন হচ্ছে 1971 সালের 14ই ডিসেম্বর এবং বিভিন্ন পর্যায়ে চিহ্নিতভাবে এই দেশের বুদ্ধিজীবী অর্থাৎ যারা শিক্ষক মহল ছিলেন, যারা অধ্যাপনার সাথে জড়িত ছিলেন, তাদেরকে নিধন করা হয়েছে। সাংবাদিক। এবং সেই একই ধারাবাহিকতায় আজকে প্যাটার্নটা দেখুন যে একই শ্রেণীর, একই গোষ্ঠীর, একই মন মানসিকতার মানুষরা কিন্তু হত্যাকাণ্ডের শিকার হচ্ছে নৃশংসভাবে। এখানে কোথায় কোন মেয়ে বন্দী ছিল, হ্যাঁ, যদি থেকে থাকে, কথা যদি সত্য হয়ে থাকে সেটা তো ডিফারেন্ট ইস্যু, বাট একজন শিক্ষক, একজন অধ্যাপককে দিনে দুপুরে হত্যা করা হবে এবং হত্যা করার পরে তার দায়ভার স্বীকার করা হবে, কিন্তু আমরা ঐক্যবদ্ধভাবে সকলে মিলে ওই জায়গাটাতে ফোকাস করে সমাধান করতে পারবো না, তাহলে আগামী দিনের নতুন প্রজন্মকে কোন জ্ঞান নির্ভর বা আলোকিত সমাজ আমরা দিতে পারবো? আমি খুব দুঃখের সাথে এটা বলতে চাই। এই জায়গায় নম চমস্কি নামে একজন ফিলোসফার, মার্কিন যুক্তরাষ্ট্রের একটা কথা বলতে চাই। উনি বলেছেন যে উই আর অল ওয়ারিড অ্যাবাউট টেররিজম, but there is an easy solution. The easy solution is let us not participate in that terrorism. এই কথাটার মানে হচ্ছে যে সবাই টেররিজম নিয়ে, সন্ত্রাসবাদ নিয়ে খুব চিন্তিত। সহজ একটা সমাধান হচ্ছে আমরা সকলে মিলে সন্ত্রাসে যোগদান না করলেই তো হয়। এই জায়গায় ছোট একটা বাংলা গল্প বলতে হয় যে শিয়াল মুরগিকে দেখলো, দেখার পরে শিয়ালের জিভে পানি এসেছে, পাশ দিয়ে পথিক হেঁটে যাচ্ছে। এখন শিয়াল এই মুরগিকে ভক্ষণ করবে কি করবে না, নিরপেক্ষ হওয়ার নামে বা অতি চালাক বা অতি বুদ্ধিমান হওয়ার নামে আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখলাম নিরপেক্ষ, শিয়াল মুরগিকে ভক্ষণ করলো। সত্যিকার অর্থে ইন রিয়ালিটি, ইন বাস্তবতা, যেই ব্যক্তি নীরব থাকলেন তিনি তো শিয়ালের পক্ষ অবলম্বন করলেন। অর্থাৎ আমি বলতে চাচ্ছি যে উই হ্যাভ টু বি ফোকাসড। আমাদের ফোকাসটা কি হবে? যে আমরা দেশকে বাঁচাবো, রাষ্ট্রকে বাঁচাবো, এই দেশের শিক্ষিত জনগোষ্ঠী যারা আমাদেরকে আরো শিক্ষিত হওয়ার জন্য সহযোগিতা করে তাদেরকে বাঁচাবো। এবং 2013 সালে আপনি জানবেন যে সমস্ত বিশ্বে 18,000 এই মৌলবাদ জঙ্গিবাদের হাতে হত্যা করা হয়েছে। আমি জানি না এটা এই রিপোর্টে এসেছে কিনা, এসেছে। এবং এই যে 18,000 যে হত্যাকাণ্ড ঘটেছে এর ভিতরেও একটা প্যাটার্ন আছে, সেটা কিন্তু এই আপনি দেখবেন ইন্টেলেকচুয়ালি যারা এনলাইটেন, যারা আলোকিত মানুষ। এবং আপনি আইএসএল এর কথা বলেছেন, সাংবাদিকদের হত্যার ভিডিও। এক্স্যাক্টলি, আমি আইএসএল থেকে আইসিস এই জায়গাটা কথা বলি। ইয়েস,
সাইক্স পিকো এগ্রিমেন্ট নামে 1914 সালে একটি সূচনা করা হয়েছিল, একটি এগ্রিমেন্ট যেটা সম্পাদিত হয়েছিল 1916 সালে। এটা মিস্টার সাইক্স এন্ড মিস্টার পিকো, ইংল্যান্ড এবং ফ্রান্সের দুজন ডিপ্লোম্যাট তারা করেছিলেন। এবং আপনারা সবাই লরেন্স অফ অ্যারেবিয়া নামে একটা মুভিও দেখেছেন, সেখানে টি লরেন্স কর্নেল তাকে ডিপ্লয় করা হয়েছিল সমস্ত মধ্যপ্রাচ্যের ধর্মভিত্তিক গন্ডগোল লাগানোর জন্য। ঠিক একইভাবে একই মডেলকে অনুসরণ করে লর্ড মাউন্টব্যাটেনের যে হিস্ট্রি, যে সলিউশন দেওয়া হয়েছে, যেখানে রাজনীতিবিদরা তাদের দূরদর্শিতার অভাব দেখেছে, সেই সব কারণেই তো আজ এগুলো রাইজ করছে। আমরা ঠিক জায়গা না থেকে ইফ উই বিট অ্যারাউন্ড দ্য বুশ, ঝোপঝাড়ের ভিতরে লাঠি দিয়ে বাড়ি দেয়, আমাদের প্রবলেম সলভ হবে না। আমাদের ঐক্যবদ্ধ, এবং আমি আপনার সাথে একটা জায়গায় একমত যে দেখুন, বাংলাদেশের সম্পদ সীমিত, 55,598 বর্গ মাইলের দেশ। আমি মনে করি 17 কোটি মানুষের বাস এখানে। সেই দেশে 1.5 লক্ষ পুলিশ বাহিনীর সদস্য দিয়ে সেই দেশের শান্তি শৃঙ্খলা রক্ষা করার চেষ্টা করা হচ্ছে। যদি প্রতিনিয়ত যে কোনো সরকার, এটা আওয়ামী লীগ সরকার বলে না, যে কোনো সরকার, সেখানে যদি প্রতিনিয়ত পলিটিক্যাল ভায়োলেন্স চলতে থাকে কোনো কনসিডারেশন ছাড়া, এই লিমিটেড রিসোর্স, এই সীমিত সম্পদ দিয়ে আপনি এই যে জঙ্গিবাদ যা প্রতিনিয়ত বেড়ে যাচ্ছে, যা আমাদের দেশের ভবিষ্যতের জন্য হুমকি, এটাকে মোকাবেলা করবেন কিভাবে? আজকে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বাংলাদেশের অন্যতম একটি বৃহৎ দল, এবং সম্মানিত জনাব আজম সাহেব খুবই সফল একজন রাজনৈতিক ব্যক্তিত্ব, একই সাথে আইনজীবীও বটে। আজ জাতীয়তাবাদী দল যদি বলতেন যে আমার ছায়া সরকারের আইন মন্ত্রী বা আইন প্রতিমন্ত্রী আগামী দিনে আমি যে সরকারে যাই এটা আজম সাহেব হবেন, তাহলে কি হতো? তাহলে মিছিল করে, গাড়ি ভেঙে, মানুষের গায়ে তেল ঢেলে আগুন তো ধরানো লাগতো না। উনি ওনার জায়গা থেকে এই টেলিভিশন চ্যানেলে এসে ওনার প্রস্তাবনা দিতেন, উনি ক্রিটিসিজম করতেন এবং বিকল্প প্রস্তাবনা দিতেন। আমি তো মনে করি বাংলাদেশের আজকের যে নতুন প্রজন্ম, যারা সত্যিকার অর্থে শিক্ষিত, স্মার্ট, অনেক অনেক বেশি এগিয়ে যাচ্ছে, তারা ওনাদের এই ভূমিকাটাকে অনেক বেশি অ্যাপ্রিসিয়েট করতো। এখন আমরা ইতিহাসে যেতে পারি, আপনি ওই করেছেন, আমি এই করেছি, ওতে তো শেষ হবে না। প্রতিদিন চাকা আমরা নতুন করে উদ্ভাবন করব, প্রতিদিন রিইনভেন্ট করব। বাট টুডে উই হ্যাভ টু টেক এ ডিসিশন দ্যাট উই হ্যাভ টু ইউনাইট। সমস্ত দেশে হয়, বাংলাদেশে পছন্দ না হলে করতে হবে, সরকারের দায়িত্ব আছে। ঠিক একই সাথে বলি, বাংলাদেশের মতো একটি দরিদ্র দেশে যেখানে কুসংস্কার এখনো বাস্তবতা, যেখানে এখনো একজন নেতা বক্তৃতা দিয়ে, তথ্য না দিয়ে মানুষের চোখ দিয়ে পানি বের করে দিতে পারে, সেই দেশে বিরোধী দলেরও দায়িত্ব কম না। তারাও যথেষ্ট পরিমাণে মানুষকে অনুপ্রাণিত করতে পারে, উজ্জীবিত করতে পারে, জঙ্গি মনোবৃত্তি সৃষ্টি করতে পারে এবং দেশকে সুষ্ঠুভাবে পরিচালনা করার ক্ষেত্রে বাধা সৃষ্টি করতে পারে। সবশেষে শুধু এতটুকুই বলতে চাই, সমস্ত দুনিয়ায় যাই হোক না কেন, আজকের যে সমস্যা, আমাদেরকে ঐক্যবদ্ধভাবে তা মোকাবেলা করতে হবে এবং তা করার মধ্য দিয়ে আগামী দিনের প্রজন্মকে আমাদের রক্ষা করতে হবে। তা হোক আওয়ামী লীগের অনুসারী, তা হোক জাতীয়তাবাদী দলের অনুসারী, যারা বাংলাদেশে বিশ্বাস করেন, যারা বাংলাদেশের প্রস্ফুটনে বিশ্বাস করেন, তাদের জন্য আল্লাহ তাআলা রহমত করুন, ভালো রাখুন এবং আমরা সকলে মিলে যাতে ঐক্যবদ্ধ হইতে পারি। ইট ইজ হাই টাইম। আপনাকে ধন্যবাদ। ধন্যবাদ রেজভি ভাই। আমি আপনার কাছে আরেকটি প্রসঙ্গে আসতে চাই, একটু প্রসঙ্গের বাইরে, কারণ আমরা যারা গণমাধ্যমে কাজ করছি অধিকাংশের কাছে আপনার কাছ থেকেও শেখা আমাদের। এটি কোন সাংবাদিকতা? এটা আমি তো বলে বললাম যে একটি ব্ল্যাক জার্নালিজম, মানে নট ইভেন ইয়েলো জার্নালিজম। এখন পর্যন্ত এটা কোনো প্রমাণিত হয় নাই, এর কোনো কনটেক্সট নাই। জার্নালিজম হলো স্টোরি টেলিং ইন কনটেক্সট, প্রেক্ষাপটের বাইরে কোনো কিছু সাংবাদিকরা লিখবে না। এখানে কোন কনটেক্সটে মেয়ের প্রসঙ্গটা আসবে, সে তার বাসার সামনে আসবে যখন, তো সেটি নিয়ে আলোচনা হবে, মানুষ কথা বলবে। আনসারুল ইসলাম বলতেছে যে উই হ্যাভ ডান ইট। পয়েন্টার ইনস্টিটিউট বলে আমেরিকান একটা ইনস্টিটিউট আছে, তুমি যখন কারো সম্পর্কে চরিত্র হনন করবে, একবার ভেবো তুমি কি ওই সিচুয়েশনে, তোমার যদি হতো তাহলে তুমি কি করতে। তো সে এই সাংবাদিক, এটা আপনি দেখেন অনলাইনের যুগ, শত শত বই পড়ে অনলাইন, এরা এই সমস্ত রিপোর্ট করে। এই রিপোর্ট আপনি নিশ্চয়ই প্রথম শ্রেণীর কোনো কাগজে দেখেন। ভাই একটু ছোট্ট একটা ইন্টারপ্রে, ছোট্ট, এখানে দুটি জিনিস আছে, সত্য বা মিথ্যা। একটু হচ্ছে মেয়ে ছিল, আরেকটি হচ্ছে ওনাকে হত্যা করা হয়েছে। ক্রাইম তো দুই রকম। মেয়েটিকে যদি আটকে রাখা হয়, দিস ক্রাইম ইজ এগেইনস্ট অ্যান ইন্ডিভিজুয়াল, নো, দিস ক্রাইম ইজ এগেইনস্ট অ্যান ইন্ডিভিজুয়াল, একজন ব্যক্তির বিরুদ্ধে অন্যায় সংঘটিত হয়েছে। বাট শফিউল ইসলাম সাহেবকে হত্যা করে যখন আনসারুল ইসলাম বিবৃতি দিচ্ছে ইন্টারনেটে, আনসারুল ইসলাম নামে কোনো সংগঠন নাই, ইট ইজ এ ক্রাইম এগেইনস্ট স্টেট। এটি সরকার, রাষ্ট্র, জাতির বিরুদ্ধে সংগঠিত একটি অন্যায়, দুটি একই স্কেলে ব্যাপার নয়। এবং সেই ক্ষেত্রে আমার একটি প্রস্তাব আছে, যে মানে এমন একটি প্রশ্ন আছে আপনার কাছে। ধরুন আমরা এখন যেটি দেখছি, বা ধরুন আজকে আমি রাত্রিবেলা গিয়ে একটি ডোমেইন নিলাম, কালকে থেকে একটু শুরু করলাম, অনলাইন শুরু করে, যে আমি নামও বলতে পারছি না, কারোর সাথে মিলে যাবে, ধরা যাক anjanrai.com করে ফেলেন, একটা শুরু হয়ে গেল। আগামী কালকে যখন অ্যাডভোকেট আহমেদ আজম খান বা জনাব রাশিক রহমান পড়বেন, তিনি কিন্তু গণমাধ্যম পড়ছেন, মানে সংবাদ পড়ছেন, কিন্তু এই যে সীমাহীন অবস্থাটি,
অবশ্যই রাষ্ট্র টানবেন কিভাবে? এটা অবশ্যই একটা রাষ্ট্র টানার দরকার, যে কারা অনলাইন ওপেন করতে পারবে, কারা ডোমেইন নিচ্ছে। গভর্নমেন্ট একটি কিন্তু অনলাইন পলিসি করতে যাচ্ছে এবং আমার মনে হয় দ্রুত গতিতে এই পলিসিটা নামানো উচিত। আগামীকাল আপনার সাথে ঝামেলা, ফটোশপে 3টে ছবি দিয়ে দিবেন যে আমি আপনি ক্যারেক্টার অ্যাসাসিনেশন ইজ নট জার্নালিজম। জি, এটা কোনো জার্নালিজমই না। আরেকটা বিষয় খুব গুরুত্বপূর্ণ, আপনি যদি হত্যাকাণ্ডের ধরনটা দেখেন, যেটা রাকেশ বলতেছিলেন যে দায়িত্ব স্বীকার, এই যে দায়িত্ব স্বীকার ইয়ের মাধ্যমে, এটা কিন্তু জেনুইন সংগঠন না। এটি নামে একটা ফেসবুক পেজ ওপেন, এটা কিন্তু আনসার আল ইসলাম বলে কোনো সংগঠন আদৌ আছে কিনা, অন্যরা কোন করে এই নামে দায়িত্ব নিতে পারে? কারণ সেদিন কিন্তু শিবিরের একটি বিক্ষোভ মিছিল রাজশাহীতে ছিল এবং সেদিনই ঘটনাটা ঘটেছে। যেটা করেছে যে, এবং হত্যার ধরন 2004 সালে, 2006 সালে এবং 2014 সালে 3জন শিক্ষক একই কায়দায় চাপাতি দিয়ে কুপিয়ে হত্যা, একই ধরনের। রাজীব হত্যা একই রকমের হত্যাকাণ্ড, কিন্তু চাপাতি দিয়ে কুপিয়ে। আসিফ মহিউদ্দিনের উপরে হামলা একই ধরনের, কিন্তু চাপাতি দিয়ে কুপিয়ে। সুতরাং বিষয়গুলোকে আমি জানি না গোয়েন্দা সংস্থা ঠিক মতো অ্যানালিসিস করছে কিনা, কিন্তু এগুলোর ভিতরে অনেক অনেক গভীর ক্ষত সৃষ্টি হয়েছে, গভীর ক্ষত আবিষ্কারের সুযোগ রয়েছে। ধন্যবাদ আহমেদ আজম খান। আমি একটা জিনিসে খুব কষ্ট পেলাম, আমার জুনিয়র ফ্রেন্ড বলে ফেললেন যে আমি মেয়ের গঠিত সংবাদটাকে উল্লেখ করে আমি ওই হত্যাকাণ্ডটিকে অন্যদিকে আমি নিয়ে যাবার চেষ্টা করছি। আসলে আমরা কথা আলোচনা করতে গিয়ে নানান দিকে আলোচনা নিতে পারি, কিন্তু যদি যারা ভিউয়ার, যারা দর্শক, তারা কিন্তু ঠিকই বুঝেন যে আলোচনাটা যাচ্ছে আসলে কোন দিকে। প্রথমেই আমি একজন শিক্ষকের মৃত্যুতে অবশ্যই নিন্দা জ্ঞাপন করেছি এবং এটা অত্যন্ত ভয়াবহ, আমি সেটাও কিন্তু বলেছি। পরবর্তী সময়ে আমি এই যে নিউজটা এসছে, আপনিও বলেছেন যে এই ধরনের নিউজ আসলে তো আলোচনা হবেই, এই নিউজটার কথা বলেছি। আরেকটা বিষয় আমাদের ভাবতে হবে যে নিউজটাকে আমি কিভাবে প্রেজেন্ট করছি, নিউজটাকে আমি কিভাবে প্রেজেন্ট করছি। হ্যাঁ, নিউজটাকে কিন্তু আমি সেইভাবে প্রেজেন্ট করছি না। আপনি যেভাবে প্রেজেন্ট করবেন, আপনাদের হেল্প করে দেব নিউজটার ব্যাপারে। যে আমি কি তার ছেলে কিন্তু স্টেটমেন্ট দিয়েছে, দিয়ে বলেছে আমার বাবার এই ধরনের কোনো কিছু ছিল না, আমি আমার বাবা সম্পর্কে খুব ভালো করে জানি। কে কিভাবে নিউজটাকে দেখছি বা কিভাবে আমি এগো বড় কথা কি, বিষয়টা হলো কি, আমি একটু শেষ করি। বিষয়টা হলো কি যে নিউজ যেটা এসছে তার উপরে আপনিও বলেছেন যে আলোচনা হবেই, আপনার আলোচনা হবেই, বা কে কিভাবে আলোচনা করছে সেদিকে, কে কিভাবে। কিন্তু আমার আলোচনার মোটিভটা ছিল কি, আমার আলোচনার মোটিভ হলো, আমি প্রথমেই বলেছি যে আমি একটা বিশ্ববিদ্যালয়ের ছাত্র ছিলাম, একজন শিক্ষকের মৃত্যু আমার কাছে অনেক বেশি বেদনার, এটা আমি আগেই বলেছি। এখন ঘটনাটা হলো যে পলিটিক্যাল ভায়োলেন্স যদি কন্টিনিউয়াস চলতে থাকে, তাহলে এই আপনার সমাজের কি অবস্থাটা হয়। পলিটিক্যাল ভায়োলেন্স চলে কেন বাংলাদেশের সমাজে? পলিটিক্যাল ভায়োলেন্স চলে কেন? আজকে আপনি দেখেন ভারতের সমাজ ব্যবস্থা দেখেন, আপনি আমেরিকার সমাজ ব্যবস্থা দেখেন, আপনি ইউরোপের সমাজ ব্যবস্থা দেখেন, গণতন্ত্রের চর্চা যেখানে নিবিড়ভাবে হয় সেখানে কিন্তু পলিটিক্যাল ভায়োলেন্স। আমি একটু কথা বলতে চাই এক্ষেত্রে, সেটা হচ্ছে ভারতের কিন্তু দুটি রেফারেন্স আমরা আনতে পারি। ভারতে যখন চরম গণতন্ত্রের চর্চা চলছে তখন কিন্তু ছত্তিশগড়ে আদিবাসীরা লড়াই করছে মাওয়িস্টদের পক্ষে। অথবা স্যার আরেকটি প্রশ্ন আছে, ভারতে যখন চূড়ান্ত গণতন্ত্রের বিজয় নিশান আমরা দেখেছি তখন কিন্তু গ্রাহাম স্টুয়ার্ট স্টাইনকে পুড়িয়ে মারা হয়েছে সাম্প্রদায়িক কারণে, বজরং দল মেরেছে এবং উচ্চতর আদালত গ্রাহাম স্টুয়ার্ট স্টাইনের খুনিকে মৃত্যুদণ্ড দেওয়ার পরে মাফ করেছে। না, সেটা আলাদা কথা, কিন্তু আপনার দেখতে হবে যে এই পলিটিক্যাল যে ভায়োলেন্সটা, এই পলিটিক্যাল ভায়োলেন্সটা বাংলাদেশে কেন হচ্ছে, কারণটা কি? কারণটা হলো যে এখানে নিরবিচ্ছিন্ন গণতন্ত্রের চর্চাটাই হচ্ছে না। এই যে ছায়া সরকারের কথাটা আপনি বললেন, ছায়া সরকারের কথাটা কি করে আসবে যেখানে একটা নির্বাচিত সরকারি ক্ষমতায় নেই, সেখানে ছায়া সরকারটা কোত্থেকে আসবে? কোত্থেকে আসবে? এই যে আমার কথা বললেন, আমি কোথা থেকে ছায়া সরকারের একজন হব যে দেশে একটা নির্বাচিত সরকার ক্ষমতায় নেই? সেখানে উনি বললেন যে বিএনপি যদি আমাকে ছায়া সরকারের একটা কিছু করতো তাহলে আমার বাস পোড়াতে হতো না। যে দেশে নির্বাচনের নামে 154 আসন বিনা প্রতিদ্বন্দ্বিতাই নির্বাচিত হয়ে যায়, 151 আসন নির্বাচিত হলেই যেখানে সরকার গঠন করা যায়, অর্থাৎ বিনা প্রতিদ্বন্দ্বিতায় সরকারই গঠিত হয়ে গেল, সেই দেশের, সেই ভঙ্গুর গণতন্ত্রের দেশে আপনি ছায়া সরকার কি করে আশা করবেন?
আপনি একটা কথা বলেছেন যে আমরা কেন একমত পোষণ করতে পারি না, আমরা একত্র বসতে পারি না। সংলাপের কথা বলে বলে 1 বছরে মুখে ফেনা উঠে গেছে, আর সরকার বলছে সংলাপের দরকার নেই। সংলাপের কথা এলে কি শুধুমাত্র নির্বাচনের কথা বলেই শেষ হয়ে যেত? সংলাপের কথা বললে তো একটা সমঝোতার রাজনীতি এস্টাবলিশড হয়ে যেত, সেখানে তো নির্বাচনের বাইরেও এই জিনিসগুলো নিয়েও তো আলোচনা হতো। অতএব আপনি যাই বলেন না কেন, দেশে আগে নির্বাচিত সরকার থাকতে হবে, তারপরে গণতান্ত্রিক চর্চাটা থাকতে হবে। আপনি যখনই ইচ্ছে করেন তখনই সরোয়ার্দী উদ্যানে সভা করেন, আর আমি চাইলেই আমাকে অনুমতি দেওয়া হয় না। তো সেখানে এই যেখানে গণতন্ত্রের নমুনা যেখানে এই, সেখানে আপনি ছায়া সরকারের চিন্তা কি করে করবেন? এখানে একটি প্রশ্ন রয়ে গেছে। আপনি যেটি বলছিলেন যে আমাদের অনেক অনেক কিছুরই সমাধান হচ্ছে গণতান্ত্রিক একটি সরকার, আপনার মতে যেটি বলছেন নির্বাচিত সরকার। কিন্তু আমরা যদি আমাদের বিরোধী দলের আন্দোলনের দিকে তাকাই, এবং সেই বিরোধী দল বলতে শুধু আপনারা না, অন্যান্য যারা রাজনীতি করেন এই দেশে, কতিপয় বামপন্থী তোপখানা থেকে পল্টন পর্যন্ত কি কি করছেন, তার বাইরে যদি আমরা যাই, যদি মূল রাজনীতির দিকে আমরা তাকাই, সেখানে কিন্তু আমরা দেখবো যে রাজনীতির মূল ইস্যুতে জনগণের সম্পৃক্ততার চাইতেও কিন্তু নির্বাচন এবং সরকার গঠনটি মুখ্য জায়গায় এসেছে। শুনেন, গ্যাসের দাম, বিদ্যুতের দাম বাড়লে কিন্তু আমরা হরতাল দেখছি না। শুনেন, আমরা হরতাল দেখছি সরকার প্রশ্নে না, গ্যাসের দাম, বিদ্যুতের দাম। শুনেন, গ্যাস নিয়ে যারা আন্দোলন করেছে তাদেরকেও কিন্তু পুলিশ পিটিয়েছে। এই আনু মাহমুদ কিন্তু, প্রফেসর আনু মাহমুদ কিন্তু পুলিশের পিটুনি খেয়েছে। আর এই যে গ্যাসের দাম বাড়ছে, বিদ্যুতের দাম বাড়ছে, কিন্তু আপনারা দেখেন হরতাল ঠিকই আসবে, অপেক্ষা করেন। এখন বিষয়টা হলো কি, প্রথম বাড়ছে না না, এর আগেও এসছে। বিষয়টা হলো কি জানেন, যখন একটা দেশের সরকার অর্থাৎ দেশ যারা চালাবেন তারাই যখন গ্রহণযোগ্য না হয়, তখন তো মূল ইস্যুটাই ওইটা হয়ে যায়। ধন্যবাদ। আমরা একটা বিরতি থেকে ঘুরে আসতে চাই। দর্শক, নিয়ম মাফিক একটি ছোট্ট বিরতি রয়েছে আমাদের, প্রত্যাশা করছি আপনারা আমাদের সাথে থাকবেন। দর্শক, ফিরে এলাম পূর্বাঞ্চল রিজিয়ন সংবাদ সম্মেলনে। জনাব রাশিক রহমান, আপনার কাছে আসছি। অ্যাডভোকেট আহমেদ আজম খান আপনার কথার বিস্তারিত উত্তর দিয়েছেন, এবং আমি কয়েকটি জায়গাকে যদি সামনে আনতে পারি, তার ভিতরে একটি তার বক্তব্যের একটি লাইন আনছি যে দেশে নির্বাচিত সরকার নেই, ছায়া সরকার কিভাবে আসবে। না, আমার প্রথমে একটা জিনিস একটু পরিষ্কার করতে হবে, সেটা হচ্ছে যে আমি কখনোই ব্যক্তিগতভাবে আপনাকে দুঃখ দিতে চাই না। আমি বিশ্বাস করি যে আমি ওই মননের মানুষ না, যদি দিয়ে থাকি আমি এর জন্য দুঃখিত। এখানে আমার বলতেই হচ্ছে যে আপনি আপনার দ্বিতীয় ভাগের বক্তব্যের প্রথমেই ভারত এবং মার্কিন যুক্তরাষ্ট্রের রাজনীতির কথা তুলে নিয়ে এসেছেন। আমি রাজনৈতিকভাবে যারা সচেতন, অবশ্যই আপনারা সকলে এবং টেলিভিশনের সামনে যারা আছেন, বিনয়ের সাথে সকলকে জানাতে চাই যে ভারত এবং মার্কিন যুক্তরাষ্ট্র অথবা অন্য কোনো উন্নত দেশের গণতান্ত্রিক চর্চা বা সংস্কৃতিটা কেন আজকে এই পর্যায়ে, কেন সেখানে হানাহানি বা সংঘাত নেই, সেটির মূল কারণ হচ্ছে যে গণতান্ত্রিক চর্চার কোনো পর্যায়ে সামরিক কূ, হত্যা, এই ব্যাপারটিও কিন্তু তাদের ইতিহাসে আছে বলে আমার জানা নাই। বাংলাদেশ 1971 সালে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নেতৃত্বে একটি স্বাধীন দেশ হিসেবে আবির্ভূত হওয়ার পরে যেই স্বপ্ন নিয়ে সামনে এগিয়েছিলেন, সেই সময় 1975 সালের 15ই আগস্ট প্রথম কুটি হয়, এবং তার মধ্য দিয়ে গণতান্ত্রিক ধারা অথবা জনগণের দ্বারা নির্বাচিত বা জনগণের প্রতিনিধিত্ব করে এমন নেতৃত্ব শূন্য করার মতো অবস্থান তৈরি করার যে চর্চা, তার সূচনা ঘটে। পরবর্তীতে জেনারেল জিয়াউর রহমান সাহেব যখন রাষ্ট্রপতি হলেন, তখন তাকেও একইভাবে একটি সামরিক কুয়ের কারণে প্রাণ দিতে হয়েছে। আমাদের এই দেশের গণতান্ত্রিক চর্চায় সামহাউ অর দি আদার ক্ষমতার পট পরিবর্তনের সাথে কু এবং রক্তপাতের একটি ধনাত্মক সম্পর্ক রয়ে গেছে। তাই হয়তোবা যেভাবে বাংলাদেশের গণতান্ত্রিক চর্চাকে আপনি দেখতে চান বা আমরা দেখতে চাই, সেটা আমরা দেখতে পারছি না। এটা নিয়ে বিস্তারিত আরো কোনো প্রোগ্রামে আলাপ করা যেতে পারে, বা আপনি চাইলে পরবর্তীতে আমি এখানেও আরো আলাপ করতে পারি। আর ইলেকশন নিয়ে আপনি একটা কথা বলেছেন, দেখুন, আমি ইলেকশনের ব্যাপারে একটা বিরল ঘটনা দিয়ে শুরু করতে চাই। দৈনিক বিরল নামে একটা পত্রিকা ছিল 1996 সালে, এবং সেই পত্রিকা 15ই ফেব্রুয়ারি নির্বাচনের আগে প্রুফ রিডার থেকে শুরু করে সাংবাদিক থেকে শুরু করে প্রত্যেককে 20,000 টাকা করে দেওয়া হয়েছিল 15ই ফেব্রুয়ারি সে প্রহসনমূলক নির্বাচনে ডামি ক্যান্ডিডেট হিসেবে দাঁড়ানোর জন্য, অর্থাৎ জাতীয়তাবাদী দলের যে ক্যান্ডিডেট তার বিপরীতে তারা দাঁড়াবেন এবং সেই নির্বাচনটি জায়েজ হয়ে যাবে। এবং আপনি হয়তো জানবেন যে সাবেক
হোম মিনিস্টার স্বরাষ্ট্রমন্ত্রী মতিন চৌধুরী সাহেবের বাড়ি তখন তৎকালীন শান্তিনগরের চ্যানেলের বাড়ির পাশেই হয়তোবা ছিল, সেখানে এই টাকা ভাগাভাগি নিয়ে তুমুল হুলস্থুল হয়েছে এবং এটা পত্রপত্রিকায় এসেছে। এবং যেটা হয়েছিল যে আবু নাসের সাহেব, আমি যে ভুল না করে থাকি, যিনি দৈনিক বিরল পত্রিকার সম্পাদক ছিলেন, তিনি এই টাকাটি 20,000 টাকা করে তার স্টাফদেরকে না দেওয়ার কারণে যেটা হয়েছিল যে ওই পত্রিকার 250 জন কর্মচারী কর্মকর্তা তারা প্রেস ব্রিফিংও করেছে যে আমাদের টাকা আবু নাসের সাহেব নিয়ে নিয়েছেন। এবং সেখানে ডিলটা ছিল যে জামানত বাবদ 5,000 টাকা আর বাকি 15,000 টাকা হচ্ছে মিষ্টি খাওয়ার খরচ বা অন্যান্য খরচ। আমি ঘটনাটা এই কারণে বললাম যে দেখুন 2014 সালের 5ই জানুয়ারির নির্বাচনে, হ্যাঁ এটা সত্যি 154 জন সংসদ সদস্য বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন, কিন্তু আওয়ামী লীগ সরকার চাইলে কিন্তু ওই একই রকম প্রহসনমূলক নির্বাচনের মতো টাকা দিয়ে দামি ক্যান্ডিডেট দাঁড়া করাতে পারতেন। আমার পয়েন্টটা হচ্ছে যে বাংলাদেশ আওয়ামী লীগের সভানেত্রী, বাংলাদেশের প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা তার নিজস্ব ফোন থেকে তিনি তৎকালীন বিরোধী দলীয় নেত্রী জনাবা খালেদা জিয়াকে ফোন করেছেন এবং আহ্বান জানিয়েছেন যে আপনি আসুন, ম্যাজিস্ট্রি অফ দ্য পিপল অর্থাৎ গণতন্ত্রে মানুষের প্রতিনিধিত্ব যারা করে অর্থাৎ সংসদ সদস্য, তাদের দ্বারাই আমরা একটা সরকার গঠন করি, সেই সরকারে আপনি হোম মিনিস্টার হন, আরো 7-8টি মন্ত্রী তো নিন এবং এর মধ্যে দিয়ে আসুন নির্বাচনটা করি। কিন্তু এই আহ্বানে সাড়া না দিয়ে আপনারা অ্যাবস্টেইন করার যে অধিকার গণতন্ত্রের সেটা আপনারা প্রয়োগ করেছেন। মজার বিষয় হচ্ছে যেই গণতন্ত্র 3 থেকে 4,000 বছর ধরে সক্রেটিসের সময় থেকে শুরু করে রোমান এম্পায়ার থেকে শুরু করে অলিভার ক্রমওয়েল আপনার যিনি হাই লর্ড প্রোটেক্টর ইংল্যান্ডের ছিলেন, তার সময় থেকে যেই গণতন্ত্র পরিশুদ্ধ হয়ে বিভিন্ন পর্যায়ে বিভিন্নভাবে আমাদের কাছে এসেছে, সেখানে আপনি ভোটে অংশগ্রহণ করবেন কি করবেন না সেটাও আপনার গণতান্ত্রিক অধিকার। কিন্তু আমি দুঃখ পাই, পীড়া দায় আমার এখানে হয় যে বাংলাদেশে আমার বিশ্বাস 16 কোটি মানুষের 9 কোটি ভোটার তারা কিন্তু প্রস্তুত ছিল ভোট দেওয়ার জন্যে এবং ভোট দিতে যাওয়ার চেষ্টা করার জন্যে। অর্থাৎ আমি আপনাকে এতটুকু নিশ্চিতভাবে বলতে পারি যে যেই দেশে মানুষ 6 কোটি মোবাইল ফোন ইউজ করে এবং যেই 6 কোটি মোবাইল ফোনের 40% মোবাইল ফোনে ভিডিও ক্যামেরা আছে, যেই দেশে 200 বা 300-এরও অধিক দৈনিক পত্রিকা আছে, যেই দেশে 20টির উপরে 26টি 27টির উপরে টিভি চ্যানেল আছে, যেই দেশে ইডব্লিউসির মতো পর্যবেক্ষকরা আসে এবং যেই দেশ তার অভ্যন্তরীণ সম্পদের কারণে সমস্ত বিশ্বের দৃষ্টি আকর্ষণ করতে পেরেছে, সেখানে যদি তৎকালীন আওয়ামী লীগ সরকার আপনারা নির্বাচনে আসার পরে সত্যিকার অর্থে কারচুপি করতেন, আমি আপনাকে কথা দিতে পারি আমরাও তো এই দেশের মানুষ। আপনি বিশ্ববিদ্যালয়ে পড়ালেখা করেছেন, আমরাও বিশ্ববিদ্যালয়ে পড়ালেখা করেছি এবং এই দেশেই বড় হয়েছি। আমি এতটুকু বলতে পারি যে যেই দেশে 1952 হয়েছে, 63 হয়েছে, 69 হয়েছে, 70 হয়েছে, 71 হয়েছে, যেই দেশে এত আন্দোলন সংগ্রামে মানুষ কোনোদিন ভয় পায়নি, সেই দেশে কারচুপি করে আওয়ামী লীগ সরকার থাকতে পারতো না। আমি জানি এরপরে আপনি উপজেলা নির্বাচনের কথা আনবেন। আমি আপনাকে জানাতে চাই, দর্শকদেরও জানাতে চাই যে রংপুর 5 মিঠাপুকুর আমার পিতৃভূমি, আমার বাবা সেখান থেকে নির্বাচিত সংসদ সদস্য এবং ওনারও কোনো প্রতিদ্বন্দ্বী ছিল না, উনি 154 জনের ভিতরেই একজন, কিন্তু প্রতিদ্বন্দ্বিতা করায় কোনো বাধা ছিল না। এবং পরবর্তীতে যে উপজেলা নির্বাচন হয়েছে সেখানে কিন্তু আওয়ামী লীগের প্রার্থী আমার পিতৃভূমি বাবা আমার বাবার নির্বাচনী এলাকায় নির্বাচিত হন নাই, অন্য দলেরই হয়েছে। সুতরাং আমি আপনাকে একটু শর্টকাট করে দিচ্ছি, বিএনপি ইলেকশনে আসলে খুবই ভালো হতো, আসেনি, একটু দুঃখজনক। এবং বিএনপির যারা সমর্থক সাধারণ মানুষ, যারা ওয়ার্ড পর্যায়ে, ইউনিয়ন পর্যায়ে, গ্রাম পর্যায়ে, তারা ভোট দিতে চান কি চান না, সেই অধিকারটি, সেই মতামতটি আপনি এককভাবে অ্যাবস্টেইন করার যে গণতান্ত্রিক এককভাবে সেটা নিয়েছেন। আমার মনে হয় আপনারাও আজ এটা উপলব্ধি করেন যে এই সিদ্ধান্তটি ঠিক হয়নি। আর একটু আগে আপনি আনু মোহাম্মদ সাহেবকে পুলিশি নির্যাতনের কথা বলেছেন। আনু মোহাম্মদ সাহেব অসম্ভব শিক্ষিত একজন ব্যক্তি, সম্মানী মানুষ। আমি তাকে ব্যক্তিগতভাবে খুব হাই রিগার্ডে ধরি, আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি তিনি বাংলাদেশকে ভালোবাসেন। এই ধরনের ঘটনা কখনোই আমরা উৎসাহিত করব না। তবে আমি আপনার রেফারেন্সের জন্য বলতে চাই যে জাতীয়তাবাদী দল এবং জামাতি ইসলামী 4 দলীয় ঐক্যজোট হিসেবে যখন বাংলাদেশের ক্ষমতার আসনে অধিষ্ঠিত হয়, সেই সময় কিন্তু এই বাংলাদেশেই সারের অভাবে যখন কৃষকরা আন্দোলন করা শুরু করলো, তাদেরকে কিন্তু পাখির মতো গুলি করে মারা হয়েছে। শুধু তাই না, এটা বলা এটা বলতে হবে। এবং শুধু তাই না, ইরিগেশন সেচ কাজের জন্য, পানির জন্য যখন কানসার্টের কৃষকরা আন্দোলন করলো, তখনও তাদেরকে গুলি করে মারা হয়েছিল। শুধু তাই না, যেহেতু জামাতে ইসলামী ইসলাম ধর্ম নির্ভর একটি রাজনৈতিক দল, তারা ইসলামের কথা বলে, আমি সকলকে জানান দিতে চাই পবিত্র কোরআন শরীফে এই ফার্টিলাইজার, এই সারের কথা
বহুবার উল্লেখ করা হয়েছে, এর প্রয়োজনীয়তার কথা বহুবার উল্লেখ করা হয়েছে, ফার্টিলাইজারের উপর জমির অধিকার, মানুষের অধিকার, ফলনের অধিকার, সেই কথা উল্লেখ করা হয়েছে। আপনাকে মনে রাখতে হবে যে আপনার সরকার এতটাই গণতান্ত্রিক ছিল যে যেই দেশের মেরুদণ্ড কৃষিকাজের উপর নির্ভর করে, সেই কৃষকদের সবচেয়ে প্রয়োজনীয় যে উপকরণ সারের জন্য আপনারা গুরু চালাতে একবারও আপনাদের হাত কাঁপেনি। ধন্যবাদ। রেজা ভাই, আপনার কাছে আসছি। আনু মোহাম্মদ বা তেল গ্যাস জাতীয় সম্পদ রক্ষা কমিটির কথাটা, তাদের কিন্তু আমরা সব সরকারের আমলে হরতাল ডাকতে পিটুনি করছে, তারা ফুলবাড়িতেও করেছে, বিএনপি আমলেও তাদেরকে হরতাল ডাকতে দেখেছি, তাদের একটা আলাদা কমিটি আছে, তারা বেশ সব সরকারের আমলে অপোজিশন। এটা কিন্তু একটা অনেকগুলো রাজনৈতিক দল মতাদর্শের মানুষ একসাথে হয়ে এটা করছে, এটা কিন্তু আবার আলাদা একটা বিতর্ক বেশি। আমরা এটা নিয়ে আর কথা নয়, আমরা প্রসঙ্গে চলে আসি। প্রসঙ্গে চলে আসি, আপনি আলোচনা শুনছিলেন দুজনেরই। হ্যাঁ, এবং আমার কাছে এটা আমরা তো শুরু করেছিলাম গ্লোবাল টেরোরিজম ইন্ডেক্সের রিপোর্টটা দিয়ে। সেখানে একটা কথা ছিল যে টেরোরিজম যেই দেশগুলোতে হয়, বিশেষ করে নাইজেরিয়ার কথা তারা বলেছে, তারপরে তুরস্কে যে টেরোরিজম, পাকিস্তান, এই সমস্ত জায়গাগুলোর এক্সাম্পল, এটা আমরা সবাই জানিও যে টেরোরিজমের প্রতি বিশেষ করে এই ধরনের যে বোকো হারাম, ইসলামিক স্টেট, আল কায়দা এবং তালিবান, এই ধরনের টেরোরিস্ট গ্রুপের প্রতি পলিটিক্যাল সাপোর্ট ইজ ভেরি ডেঞ্জারাস। অফকোর্স। সো এই পলিটিক্যাল রাজনৈতিক সমর্থনটা কোথা থেকে আসে, এইটা কিন্তু আমার মনে হয় আলোচনাটা খুব জরুরি দাবি রাখে। রাজনীতি যদি তাদেরকে সাপোর্ট করে, তাহলে কিন্তু শুধু সরকার দিয়ে কিন্তু কিছু জঙ্গি দমন সম্ভব হয় না। এই জন্য আপনি দেখেন বারবার কিন্তু বলা হচ্ছে সামাজিক শক্তির ঐক্যবদ্ধ জায়গায় যদি না আসতে পারে তা, এবং রাজনৈতিক সচেতন মানুষই পারে। একটা জায়গায় শুধু আমি বিশ্বাস করি, বাংলাদেশের মানুষ, বাংলাদেশের মাটি সাম্প্রদায়িক নয়। কিন্তু আপনি সেই একটি বিষয় দিয়ে মানুষের কাছে সাম্প্রদায়িকতা চাপাই দেওয়ার চেষ্টা হয়েছে, নানাভাবে নানা দলই করেছে, কিন্তু বাংলাদেশে হয়তো এটি পারবে না, কিন্তু ডিস্টার্ব কিন্তু সম্ভব। আরেকটা আলোচনা হতে পারে, যেটি নিশ্চয়ই আজকে না আরেকদিন হবে, যে আমরা যদি দেখি গত শতাব্দীর প্রথম 20 বছর পার হওয়ার পর থেকেই যে প্র্যাকটিসটি ক্রমাগত এদেশে চলেছে বা এই ভূমিখণ্ডে চলেছে, সেখানে আপনি এদেশের মানুষের এই মননকে কতদিন জাগ্রত রাখবেন? সেটাই কতদিন, আমি তো এই প্রশ্নই করছিলাম। কিন্তু বাংলাদেশের মানুষের মননটাকে আমরা নষ্ট করে ফেলবো যদি সামাজিক শক্তি, রাজনৈতিক শক্তি অন্তত এই বৃহৎ জায়গাটায় না আসে। আমি প্রথমেই বলবো যে এই যে অধ্যাপক শফিউলের মৃত্যু, এখন পর্যন্ত পুলিশ ডিটেক্ট করতে পারেনি যে খুবই প্রাথমিক স্টেজে কে করলো। তবে যেই করুক, তার যেন তার অথবা সেই গোষ্ঠীর যেন দৃষ্টান্তমূলক সাজা হয়, এটা আমিও চাই, এটা সারা জাতিও চাই। সবচেয়ে বড় কথা হলো, আমরা যখন এই টকশোগুলোতে কথা বলি, তখন অন্তত কিন্তু বিবেকের শপথটা কিন্তু থাকতে হবে যে আমি বিবেক তাড়িত হয়ে যা বলছি তা সত্য আমার বিবেক থেকে বলছে কিনা। এই যে কিছু কথা আমার জুনিয়র ফ্রেন্ড বললেন, আমাকে কিছু কথা বলতেই হয়। প্রথমে বলবো যে ভারত সহ উন্নত দেশগুলোতে যে নিরবিচ্ছিন্ন গণতান্ত্রিক চর্চা চলে, সেখানে কিন্তু সামরিক আইন বারবার এসে গণতন্ত্রকে ব্যাহত করে না চর্চায়। আমি কথাটাকে অত্যন্ত চমৎকার মনে করি এবং কথাটাকে আমি সমর্থন করি। আমরা দেখেছি যে কখন থেকে এই গণতন্ত্রের যাত্রাকে ব্যাহত শুরু হলো। আমরা প্রথমে দেখেছি যে গণতন্ত্রের যাত্রা 75-এর 25শে জানুয়ারি প্রথম বাকশাল করে গণতন্ত্রের চর্চাকে ব্যাহত করা হলো। তারপরে গণতন্ত্রের চর্চা ব্যাহত হলো 75-এর 15ই আগস্ট আওয়ামী লীগ নেতা খন্দকার মুশতাক যখন শেখ মুজিবকে সপরিবারে নিহত করলেন, আরেকবার তখন ব্যাহত হলো। আর তারপরে যখন দেখলাম যে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান গণতন্ত্রকে আবার পুনঃপ্রবর্তন করলেন ৫ম সংশোধনীর মধ্য দিয়ে, এরপরে আবার যখন 1982-র 24শে ফেব্রুয়ারি এরশাদ যখন সামরিক আইন জারি করলেন, তখন আবার ব্যাহত হলো, গণতন্ত্র আবার ব্যাহত হলো। অথচ আওয়ামী লীগ নেত্রী বললেন আই এম নট আনহ্যাপি। আবার যখন 2007 সালের 11 অর্থাৎ 1/11 বলে খ্যাত, তখনও যখন গণতান্ত্রিক চর্চা ব্যাহত হয়ে ওই ফখরুদ্দিন মঈনুদ্দিনের সরকার এলো, তখনও আওয়ামী লীগের নেত্রী বললেন যে এটা আমার আন্দোলনের ফসল। অর্থাৎ বারবারই আসলে গণতান্ত্রিক চর্চা ব্যাহত হয়েছে, কিন্তু এই গণতান্ত্রিক চর্চা ব্যাহত কারা করেছে এই জিনিসটা কিন্তু আলোচনায় আসে না। আমি ভারতের রেফারেন্সের ক্ষেত্রে দুটি বিষয় আপনার কাছে জানার ছিল। যেমন ভারতের যে কথাটা বলছেন, আমরা যদি
70 দশক থেকে দেখি ভারতের ক্ষেত্রে, তখন কিন্তু নকশাল মুভমেন্ট যখন তুঙ্গে, আমরা সেই বিখ্যাত ঘটনাটি জানি যে ইন্দিরা গান্ধী যখন বসে রয়েছেন হঠাৎ করে তিনি উঠে চলে গেলেন, কাউন্টার ইনসার্জেন্সির কথা বলা হলো এবং একের পর এক জরুরি অবস্থা দিয়ে গোটা পশ্চিমবঙ্গ সহ বিভিন্ন জায়গায় কিন্তু অস্থিতিশীল অবস্থা চলেছে। অথবা ভারতের আপনি গণতন্ত্রের ধারাবাহিকতার সাথে আপনি যদি উদাহরণ দেন যে শর্মিলা চানুর অনশনের কথা বলতে পারি, যিনি 13 বছর অনশন করছেন মণিপুরে এক ধরনের আন্দোলনের অংশ হিসাবে, কিন্তু কখনোই কিন্তু রাষ্ট্র বা কোনো প্রতিক্রিয়াশীল শক্তি এইভাবে তারপর আক্রমণটি করেনি যেটি এখানে ঘটেছে, বা সংবিধান স্থগিত রাখার ঘটনাটি কিন্তু ঘটেনি যেটি এখানে ঘটছে। আমি বলি যে বারবারই সংবিধান স্থগিত হয়েছে এবং কারা করেছে এবং কারা সমর্থন করেছে এই বিষয়গুলো কিন্তু আমরা কখনো আলোচনায় আমাদের হাতে আর 5 মিনিট আছে। না আমার শেষ হয়নি তো। 15ই ফেব্রুয়ারির নির্বাচনের কথা বলা হয়েছে এবং দৈনিক বিরলের কথা বলা হয়েছে। দৈনিক বিরল সম্পর্কে আমার ধারণা নেই, 15ই ফেব্রুয়ারির নির্বাচন সম্পর্কে আমার ধারণা আছে। বিরল সম্পর্কে ধারণা নেই, 15ই ফেব্রুয়ারির নির্বাচন সম্পর্কে ধারণা আছে। 15ই ফেব্রুয়ারির নির্বাচনটা যেভাবেই হোক না কেন, 15ই ফেব্রুয়ারির নির্বাচন ছিল একটা মহৎ উদ্দেশ্যে। কি? আওয়ামী লীগ এবং তখনকার সকল বিরোধী দলের দাবি তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা সংবিধানে অন্তর্ভুক্ত করবার জন্য, কিন্তু ওই অন্তর্ভুক্ত করেই কিন্তু সেই নতুন করে সরকার গঠিত হয়েছিল। আর এখন এই যে শেষ করি, এখন এই সরকার 154 জন অনির্বাচিত হয়েও তারা 5 বছর থাকতে চান। এটা যদি আমি এই সরকারকে সেইটাকে সমর্থন করি তাহলে কি আমার বিবেকের শপথ রইল যে এটা কি নির্বাচিত সরকার? না, আমাকে শেষ করতে দেন, এই যে শেষ লাইনটা বলি। আরেকটা কথা কি জানেন, এই যে কানসাটের কথা বললেন আর ইয়ের কথা বললেন, সারের কথা বললেন, বিনা পয়সার কিন্তু সার দেবার কথা আওয়ামী লীগের বিনা পয়সায় সার আর ঘরে ঘরে চাকরির ব্যাপারে কিন্তু আওয়ামী লীগের ছাত্র লীগের চাকরি দেওয়ার জন্য এই যে পরশুদিনও যেভাবে গণতন্ত্রের অংশ হচ্ছে সবাই সমানভাবে সমপরিমাণ সময় পেয়ে কথা বলতে পারবে। তো বাকশালের ব্যাপারে একটা কথা বলি, সময় কিন্তু 1.5 মিনিট না, 1.5 মিনিট একটু সময় আমাকে আপনার বেশি দিতে হবে। 7 জুন বাকশাল র্যাটিফাই করে 1 সেপ্টেম্বর থেকে এটা অ্যানেক্টেড হওয়ার কথা। বাকশালের কনসেপ্টটা কি ছিল? যে দেশ যখন পর্যদুস্ত, আপনি জানেন ইরাকের বার্থ পার্টিতে একটা নির্দিষ্ট গোষ্ঠী ছাড়া কেউ এই পার্টিতে ঢুকতে পারতো না। কমিউনিস্ট পার্টিতে একটা নিজ গোষ্ঠী ঢুকতে পারে না, কিন্তু বাকশাল তা ছিল না। বাকশাল ছিল কনসেপ্ট অফ ন্যাশনাল পার্টি, অর্থাৎ সকলে যোগদান করতে পারবে। এবং জেনারেল জিয়াউর রহমান সাহেব একজন সেনাবাহিনীর জেনারেল হওয়ার পরেও বাকশালের সদস্য হয়েছেন। কারণ কি, দেশ ধ্বংসপ্রায় অবস্থায় বিভিন্ন জায়গায় লুট তরাজ হানাহানি হচ্ছে, একটা জাতীয় ঐক্য তৈরি করার জন্য বাকশাল ছিল। হাউএভার, আমি বাকশালের বিতর্কে না গিয়ে শুধু বলতে চাই যে 15ই আগস্টে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে মেরে ফেলার পরে 26 আগস্ট কিন্তু জেনারেল জিয়াউর রহমান সাহেব চিফ অফ আর্মি স্টাফ হলেন। এটা জাতির কাছে প্রশ্ন থাকবে যেখানে কে বেনিফিটেড হলো। আর জেনারেল জিয়াউর রহমানের অ্যাসাসিনেশন, খন্দকার মোস্তাক কেন তাকে চিফ অফ আর্মি স্টাফ করবে? নেপোলিয়ন বোনাপার্ট যুদ্ধে যাওয়ার আগে বলেছিলেন, if I move forward follow me, if I retreat kill me, if I kill avenge me. আমার প্রশ্ন হচ্ছে জেনারেল জিয়াউর রহমানের কি হয়েছে? শেখ মুজিব হত্যার সাথে কেন জেনারেল জিয়াউর রহমানকে হত্যা করা হয়েছে এটা জানতে চান না আপনারা? কেন জেনারেল জিয়াউর রহমানের? আমার মনে হয় যে আমি তো রাজনৈতিক বিতর্কে যাব না। আমার কাছে মনে হয় যে আমরা আসলে শেষ পর্যন্ত আপনি জঙ্গি নিয়ে আমরা আলোচনাটা শুরু করেছিলাম। সুশাসনটা খুব ইম্পর্টেন্ট দেশের জন্য, গভর্নেন্স ইজ ভেরি ইম্পর্টেন্ট ইস্যু, এবং এক্সট্রা জুডিশিয়াল কিলিং, ডেমোক্রেটিক প্র্যাকটিস, ফ্রিডম অফ এক্সপ্রেশন, এই জায়গাগুলোতে এসে আমরা যদি ঐক্য করতে পারি নিশ্চয়ই জঙ্গিবাদ জায়গা নিতে পারবে। ধন্যবাদ অ্যাডভোকেট আহমেদ আজম খান, ধন্যবাদ জনাব সৈয়দ ইশতিয়াক রেজা, ধন্যবাদ জনাব রাশেক রহমান। দর্শক, আজকে আলোচনা এই পর্যন্তই, কিন্তু আমার মনে হয় যে আমাদের আলোচনা সম্পূর্ণ হয়নি এবং আমরা খুব চেষ্টা করবো যত দ্রুত সম্ভব আরেকবার আমাদের এই 3 জনের প্যানেলকে একত্রিত করতে, এবং আমরা নিশ্চয়ই আলোচনাটি সমাপ্তিতে পৌঁছবো এবং সময়ের সাম্যতা নিয়ে যে পরস্পর অভিযোগ সেখান থেকে আমরা বের হয়ে আসতে পারবো। শুভরাত্রি, ভালো থাকুন সবাই সব সময়।